সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ খুনি গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর খুনি গল্পটির মধ্যে লেখক হচ্ছে একটি অস্তিত্ববাদী মানব, অস্তিত্ববাদী একটা জীবন দর্শন, সেটির অন্যতম শিল্প সার্থক বহিঃপ্রকাশ এই খুনি গল্পটির মধ্যে আমরা লক্ষ্য করি। খুনি গল্পটি মূলত চর আলেকজান্দ্রার সোনাভাঙ্গা গ্রামে, সোনাভাঙ্গা ঘাটে, সে জায়গাটিতে যে চরগুলো রয়েছে সেইগুলোকে কেন্দ্র, যেটা আমরা সহজভাবে যদি বলি, বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই চর এলাকা রয়েছে, সমুদ্র, নদী, বিশেষ করে সমুদ্র এবং নদীর তীরবর্তী এলাকায় অসংখ্য চর এলাকা থাকে, যেটা বাংলাদেশের অবিচ্ছেদ্য একটি অংশ। সাধারণ মানুষের জনজীবনের জন্য, সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতির ক্ষেত্রে অসাধারণ একটি অর্থবহ ভূমিকা পালন করে এই চর। লেখক বাংলাদেশের মানুষের যে জীবন বাস্তবতার বহিঃপ্রকাশ করতে গিয়ে সাহিত্যের মধ্যে চর এলাকার মানুষদের একটি চরম বাস্তবতা, চর এলাকার মানুষদের একটা জীবন ব্যবস্থার অন্যতম আলোচ্য বিষয় তিনি এখানে তুলে নিয়েছেন। সত্যিকার অর্থে একটি চর এলাকার ছেলে হিসেবে এটা আমার কাছে খুবই পরিচিত। আমার কাছে এই জন্য এই গল্পটি একদিকে যেমন বাস্তবধর্মী মনে হয়েছে, ঠিক তেমনি আকর্ষণীয় মনে হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহ খুনি গল্পে আমরা শুনতে দেখি সোনাভাঙ্গা ঘাটে যে চরগুলো রয়েছে সেখানে দুইটি পরিবার রয়েছে, ফজমিয়াদের একটি পরিবার এবং মৌলভীদের একটি পরিবার। এই দুইটি পরিবারের মধ্যে জমি জমা নিয়ে দ্বন্দ্ব লেগে। কাহিনী পরিক্রমায় একদিন লেখক দেখান, একদিন মৌলভীদের ছেলে রাজ্জাক ফজমিয়াদের ছেলে ফৈন্যাকে রাগের মাথায় ছোট্ট একটা বিষয় নিয়ে খুন করে ফেল। আসলে এটি কিন্তু এতই বাস্তব যে চর এলাকাগুলোতে ছোটোখাটো, মানে বলতে গেলে বাতাসের সাথেই ঝগড়া হয়। এটা খুব বাস্তব, যে বাস্তবতাটা সৈয়দ ওয়ালিউল্লাহ এখানে তুলে গেছে। তো হঠাৎ রাজ্জাক ফৈন্যাকে হত্যা করে ছোট্ট একটি কারণেই, অর্থাৎ চরকে কেন্দ্র করে মূলত তাদের ঘটনাগুলো, দাঙ্গা হাঙ্গামাগুলো বেড়ে থাকে। আকস্মিকভাবে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে ফৈন্যাকে হত্যা করার পরে রাজ্জাক সেখান থেকে পালিয়ে যায়। সে প্রশাসনিক কিংবা সামাজিক একটা বিচারের আওতায় তার শাস্তি হবে, সেই শাস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য সে সেখান থেকে পালিয়েছে। লেখক এখানে দেখায় রাজ্জাক পালিয়ে গিয়ে উত্তরবঙ্গের একটা এলাকায় সে আশ্রয় নেই আবেদ দর্জি নামক একজন দর্জির কাছে। তার যে চর এলাকা থেকে পালিয়ে গিয়ে উত্তরবঙ্গের আবেদ দর্জির কাছে আশ্রয় নেওয়ার যে একটা প্রক্রিয়া, একটা যে প্রক্রিয়া ছিল, সেটা খুবই নাটকীয়ভাবে এখানে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সে আবেদ দর্জি তার একটি ছেলে 12 বছর আগে হারিয়ে ফেলার পরে হঠাৎ নাটকীয়ভাবে খুনি রাজ্জাক যখন তার কাছে আশ্রয় চায়, তার মধ্যে আবেদ দর্জির মধ্যে একটা পৈতৃক সুলভ আচরণ একজন মানুষ হিসেবে জাগ্রত করেন। রাজ্জাক খুনি হিসেবে তার হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও আবেদ দর্জি আরও নাটকীয়ভাবে, বলতে গেলে একটা পিতৃত্ববোধের যে একটা অদৃশ্য শক্তি, সেটার বহিঃপ্রকাশের মাধ্যমে
তাকে তার 12 বছর আগে হারানো ছেলে মোমেনের নাম দিয়ে তাকে সে আশ্রয় দেয়। কারণ সমাজ বাস্তবতার ভয়ে একজন খুনিকে আশ্রয় দিলে কখনো সমাজ মেনে নেবে না। অর্থাৎ চর এলাকার মানুষগুলো রাজাকে মেনে নেয় নাই বলে সে কিন্তু সেই সমাজ থেকে পালিয়ে গিয়েছে। দেখুন একটি খুনির অবস্থা। আরেকটি সমাজে গিয়ে যখন সে আশ্রয় নিয়েছে, সেখানেও সে সত্যিকার অর্থে খুনির পরিচয় দিলেও তিনি আশ্রয় দিয়েছে আবেদ দর্জি, তিনি তাকে খুনি নামের পরিবর্তে তার ছেলে পরিচয় দিয়ে তার পিতৃত্ব বোধ, পিতৃত্ব সুলভ আচরণ করে তাকে আশ্রয় দেওয়ার পরে সে এলাকায় মোমেন নামে পরিচিত হয়। ঘটনার পর্যায়ক্রমে সে এলাকার মানুষও তাকে চেনেছে। দেখুন এখানে সে দীর্ঘদিন ধরে সে এলাকায় শান্তিতে আবেদ দর্জির পরিবারের সাথে মিলেমিশে সেখানে জীবনযাপন করতেছিল। কিন্তু তার আত্মা মানুষ হিসেবে যে তার মনোজগতের যে একটা বিষয়, সে যতই শান্তিতে থাকুক, সে যতই নিরাপদে থাকুক, কিন্তু মানুষ হিসেবে সেটা একজন মানুষকে হত্যা করে এসেছে। সে হত্যার বেদনা তাকে বারবার তার হৃদয়কে প্রকম্পিত করতেছে। একটা মানুষকে সে হত্যা করে এসেছে, সে হত্যার ব্যথা পৃথিবী থেকে হত্যার শিকার হয়ে যিনি চলে গিয়েছেন, সে যেমন ভুক্তভোগী, যিনি হত্যা করেছে সে নিজেও সমপরিমাণ ব্যথায় ব্যথিত কিংবা ভুক্তভোগী। তার মধ্যে হত্যাকাণ্ডের যে একটা কষ্ট, বারবার আমরা তার মধ্যে সেই কষ্টটা বারবার তাকে ব্যথিত করতে আমরা দেখেছি। খুনি রাজ্জাক সেখানে এক পর্যায়ে সেই এলাকায় তার হত্যাকাণ্ডের কথাতেই ফাঁস হয়ে যায়। সে বলে ফেলে, কারণ সে স্পষ্ট শুরু থেকে তার পরিচয় সে সবাইকে দিয়েছে, কিংবা যার কাছে আশ্রয় নিয়েছিল তাকেও সে একই কথা বলেছে। সে হত্যাকাণ্ড পরে এই এলাকায় পালিয়ে এসেছে। যাই হোক, তো সেখানে আমরা লক্ষ্য করি যে খুনি রাজ্জাক সে বারবার ফজু মিয়াদের যে ফৈন্যাকে যে হত্যা করার যে বেদনা, তাকে বারবার সেটা ব্যথিত করেছিল। সে বলেছে অপরাধী কিন্তু অপরাধীকে অন্তল্লায় সে তো সে মানুষ হিসেবে অপরাধী, হত্যাকারী, খুনি রাজ্জাক বারবার ব্যথিত হয়েছে। শেষ পর্যন্ত সে নিজের মনকে শান্তি দিয়েছিল ঠিক এইভাবে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো একটা কথা প্রচলিত আছে যে মানুষকে হত্যা করে বিধাতা তাকে কখনো ক্ষমা করে না, কিন্তু যে হত্যাকাণ্ডের শিকার হয় তাকে বেহেশত দান করা হয়, তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে শহীদ হিসেবে শহীদের মর্যাদা দিয়ে তাকে সম্মানিত হন। এই যে একটা প্রচলিত বিশ্বাস, অর্থাৎ খুনি যিনি হত্যা করে তাকে বিধাতা ক্ষমা না করলে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাকে বিধাতা বেহেশত দান করেন। এই কথাটাকে, এই মিথ কিংবা একটি ধর্মীয় প্রচলিত কথাটাকে হৃদয়ের মধ্যে লালন করে সেই কথার আলোকে খুনি রাজ্জাক নিজেকে সান্ত্বনা দেয় যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, এটা ঠিক আমি মানি, কিন্তু ফৈন্যাকে তো আল্লাহ একজন হত্যাকাণ্ডের শিকারী হিসেবে, যেহেতু সে হত্যার শিকার হয়েছে, যেহেতু সে মারা গিয়েছে, তাকে তো আল্লাহ পেয়েছে। অর্থাৎ যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে সে যে নির্দিষ্টভাবে সে যে বেহেশত পাবে, অর্থাৎ সেই হত্যা যিনি করেছেন সে ওই কথাটাকে নিজের মধ্যে নিজেকে সাঁওতালা দিয়ে গল্পে ইতি টেনেছে। দেখো, অর্থাৎ সংক্ষেপে যদি আমি আর একটু বলি, ফৈন্যাকে হত্যাকারী রাজ্জাক হত্যা করার পর থেকে বারবার ব্যথিত হয়েছে। এক পর্যায়ে গিয়ে সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করেছে। সে সান্ত্বনা দিয়েছে নিজেকে এইভাবে
যে যিনি হত্যা করে তাকে হয়তো আল্লাহ ক্ষমা করে না, কিন্তু যিনি হত্যার শিকার হয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে এবং ব্যস্ত দেয়। কাজেই হত্যার শিকার যিনি হয়েছে সে যেহেতু ব্যস্ত যাবে, আমি তাকে হত্যা করেছি, আমাকে আল্লাহ ক্ষমা না করুন, কিন্তু যাকে হত্যা করেছে সে তো অন্তত ব্যস্ত যাবে। সেই কথাটাকে নিজের মধ্যে সান্ত্বনা দিয়ে গল্পের পরিসর ঠিক হয়েছে। সত্যিটা অর্থে দেখুন, মানুষ হিসেবে আমরা পরিস্থিতির আদতে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হই। রাগের মতে আমরা অনেক কিছু করি ইভেন পর্যন্ত, কিন্তু মানুষ হিসেবে আমাদের যে মানুষ, আমরা সবসময় ব্যথিত হই। যারা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার পরে সমাজের মধ্যে নিজেদের একটি অবস্থান চায়, কিন্তু সমাজ তাদেরকে কখনো চাইবে না। লেখক এখানে তাদের যে যারা বিভিন্ন ধরনের অপকর্ম কিংবা সামাজিক বিভিন্ন ধরনের অনিয়ম উশৃঙ্খলতা করে, যারা নিজেদেরকে দোষী সাব্যস্ত করে, এক পর্যায়ে গিয়ে তারাও যেন ভালো হতে চায় না, সমাজ কিন্তু তাদেরকে